জামাতের কাপড় খুঁটটা তুলে ফেলবো। যারা আমাদেরকে পিছন দিক থেকে টান দিয়ে ধরে, আমরা আমাদের কাজ সামনে আগাই, পেছনের দিকে তাকিয়েও আমরা দেখি না। যারা আমাদের সমালোচনা করে 10 মিনিট বক্তব্য দিলে 9 মিনিটই আমাদের গালি দেয়, আমরা তাদের নিয়ে বদার না, চিন্তিত না। তারা আমাদের নিয়ে চিন্তিত না হইলে তো আমাদের নিয়ে জপ্ত না। আমরা তাদের নিয়ে চিন্তিত না, তাই তাদের নিয়ে আমাদের কোনো কথা নাই। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। যে আমারে ধ্বংস করে দিতে চায় তাদের জন্য আমরা বলি, আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর। যে আমারে দেউলিয়া করে দিতে চায়, মানে চায়, আমরা তাদেরকে আলিঙ্গন করে নেই। যে আমাকে পিটায়, আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিতে চাই। যে আমাকে গালি দেয়, আমরা তাকে আল্লাহর বাণী শুনিয়ে অন্তরে টেনে নেওয়ার জন্য চেষ্টা করি। এই সৌন্দর্যটা ইসলামের সৌন্দর্য, যেই সৌন্দর্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই পন্থায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমি সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ জানাবো, আজকে সাতক্ষীরা মেডিকেল কলেজের চমৎকার এই আয়োজনে যারা এখানে এসেছেন, আপনারা মেডিকেলের স্টুডেন্ট, অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে 4000 4500 সিট সম্ভবত সরকারি মেডিকেল কলেজগুলোতে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করছেন। প্রায় লাখের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আল্লাহ আপনাদেরকে বাছাই করেছেন এবং আপনারা স্বীকৃতভাবে এখন থেকে মেডিকেলের স্টুডেন্ট, একটা সেক্টর আপনার জন্য বরাদ্দ হয়ে গেল। আপনার বাবা মা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, রাষ্ট্র আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে। সরকারি মেডিকেলে পড়তে গিয়ে খুব বেশি খরচ হয় না, কিন্তু এই মেডিকেলে প্রতি বছর সরকারের বাজেট থেকে টাকা দেওয়া হয়। বাজেট কোত্থেকে আসছে আগেই ব্যাখ্যা দিয়েছে। এই টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে আমরাও সামহাও ওই টাকা পয়সা নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছি, 26 টাকা করে লাগতো প্রতি মাসে। এটা তো টাকা না আর কি, কিন্তু পড়াশোনা করে তো ভার্সিটি পাস করছি, 20,000 টাকাও খরচ হয় নাই। অনার্স মাস্টার্স পাস করে চলে আসছে। টাকা কোত্থেকে আসছে? সব জনগণ, রিক্সাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, তাদের প্রতি আমাদের একটা লায়াবিলিটি আছে, কারণ তারা আমাকে লেখাপড়া করিয়েছে। আমার মেধাটা আমি ইউটিলাইজ করেছি সেখানে। এই দায়বদ্ধতা যেন আমার থাকে। আমি যখন চিকিৎসক হই, আমি যেখানেই থাকি না কেন, মানুষের জন্য যেন একটু কিছু করে ফেলতে পারি। আপনি যদি পৃথিবীকে আঁকড়ে ধরতে চান, সম্পদের পাহাড় গড়তে চান, বিশ্বাস করেন এই দুনিয়া আপনাকে মনে রাখবে না। এই পৃথিবী থেকে অনেক সম্পদশালী বিদায় নিয়ে গিয়েছে, তাদের কথা পৃথিবীতে কেউ স্মরণ করে না, কিন্তু মানুষ তাদের কথাই স্মরণ করে। দুনিয়াতে যারা অবদান করে গিয়েছে, মানুষের জন্য কিছু করে গিয়েছে, এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। আল্লাহ রাসূল বলছে, ইজামাতাল ইনসান ইনকাতাত আমালুহুম, যখন মানুষ মারা যায় তার আমলের সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ইল্লা সালাসা, 3টা আমল আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। মৃত্যুর পরেও তার আমল নামায় যুক্ত হয়। কিয়ামতের ময়দানে সে দাঁড়িয়ে যাবে, তার সামনে এই বিশাল আমল হাজির হবে। সে আফসোস করে বলবে, আমি তো এত আমল করি নাই, কোত্থেকে আসলো এইগুলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এগুলো সদকায়ে জারিয়ার আমলগুলো তোমার আমল নামায় দেওয়া হয়েছে, তুমি বিনা হিসেবে এখন জান্নাতে প্রবেশ করো। সেগুলো হচ্ছে 1 নম্বর বলা হয়েছে ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান যদি থাকে। আপনি যদি ভালো সন্তান হন, আপনার বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবেন। 2 নম্বর বলা হয়েছে আল ইলমু বিমা ইয়ানতাফাউ বিহি, ওই জ্ঞান, যেই জ্ঞান অর্জন করলে এটা থেকে আরেকজন উপকার পায়। আরেকটা হচ্ছে সদকায়ে জারিয়া, কোনো ভালো কাজ যদি করেন যা থেকে মানুষ উপকার পেতে থাকে, সেই সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন। আপনি যেহেতু মেধাবী, আপনি কিছু মানুষের জন্য করার চেষ্টা করেন। দুনিয়াতে সার্ভাইভ করতে গেলে আইদার ইউ পাবলিশ ওর প্যারিস, কিছু আমাকে করতেই হবে। এটা করার জন্য একটু চেষ্টা করা। নৈতিকতা হচ্ছে আমাদের বড় হাতিয়ার। ইউনিভার্সিটি কলেজ লেভেলে যেই মোরালিটিকে আমরা ধরে রাখতে পারি না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমাদের মধ্যে থাকে, যেগুলো ইসলামের জেনার সাথে সামিল করা হয়েছে। শালীনতা, ভদ্রতা বজায় রাখা দুনিয়াতে এটা খুব জরুরি। সতীত্ব হারিয়ে ফেলছে বোনেরা, পুরুষেরা তার নৈতিকতা, চরিত্র হারিয়ে ফেলছে। এই চরিত্র হারিয়ে ফেলার মূল কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং একটা সময় তারা টাইম পাস করার পরে গিয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, জেনার গুনাহ হয়, জেনার গুনাহ হচ্ছে। এগুলো স্পষ্ট কুফরি। একজন প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চিকিৎসা ক্ষেত্রে লক্ষ্য ও বিস্তর পরিকল্পনা জানতে চাই। আমরা চিকিৎসা ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরকে, বিশেষ করে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, যেটা এই জিনিসগুলো মেনটেন করে আমরা এই রাষ্ট্রের জন্য কিছু আদর্শ মানুষ তৈরি করার মিশন নিয়ে কাজ করেছি। প্রফেশনাল জায়গায় ইসলামী ছাত্র শিবিরের কার্যত খুব বেশি কোনো কাজ নাই, কারণ ছাত্র জীবন শেষ করলে ইসলামী ছাত্র শিবির আর সেই অঙ্গনে কাজ করে না। আমাদের টেরিটরি একেবারে আইডেন্টিফাইড। এই টেরিটরিটা হচ্ছে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে। এখানে ছাত্র বলতে ছাত্রছাত্রী সবাইকেই বোঝানো হয়েছে।
তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। আমরা একজন মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি জাগ্রত করতে চাই যে তোমার জীবনের চলার পথটা কেমন হবে, কিভাবে এই জীবনের পথ চলবে এবং কি করণীয় আছে, যে লেসনটা আমাদের একাডেমিয়া থেকে দেয়া হয় না, অথচ এটা একাডেমিয়ার বেসিক রেসপন্সিবিলিটিটা ছিল, যার ফলশ্রুতিতে আমরা এই জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করি, প্যাট্রিয়টিজমটা তৈরি করার চেষ্টা করি এবং নৈতিকতা বিবর্জিত যত কাজ, যেগুলো নৈতিকতার সাথে যায় না, সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরে তাকে পুনর্গঠন করা, রিকনস্ট্রাকশন করার কাজটা ইসলামী ছাত্র শিবির করে। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দেখেছি, একটা পাকিস্তান, সেই দেশে শিক্ষা কাঠামোর এত তফাৎ আমি দেখি নাই। আলিয়া, কওমি, স্কুল, ইংলিশ মিডিয়াম, তারপরে হচ্ছে এত ফারাক, এত চিন্তা ভাবনার মানুষ তৈরি হয় জন্মগতভাবে বাংলাদেশে। মানে জন্মগতভাবেই ডিভাইডেশন, বিভক্তি, চিন্তার ফারাক। কেউ একটু শুধু আলেম হবে, ইসলাম শিখবে, কেউ এগুলার ধারের কাছেও যাবে না। কেউ একেবারে ইংলিশ মিডিয়ামে পড়বে, ইংলিশ ভার্সনে পড়বে, সে ওয়েস্টার্ন ফিলসফি নিয়ে বড় হবে, ওইখানে একটা এনভায়রনমেন্ট। কেউ কওমিতে পড়বে, সে আজীবন দেখতে দেখতেই বড় হবে যে আমি হচ্ছে চামড়া কালেকশন করতেছি, আমি হচ্ছে এই কালেকশন করেই চলতেছি, ইমামতি, মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন, এইটা হচ্ছে আমার সর্বোচ্চ পেশা। আর টুকটাক যদি কোয়ালিফাইড হই, ব্যবসা বাণিজ্য করি। জন্মগতভাবে বাই নেচার একটা রাষ্ট্রের মধ্যে এত ডিভাইডেশন, ইটস টোটালি আনফর্চুনেট। বাংলাদেশে সেটা হচ্ছে। মালয়েশিয়াতে গিয়ে দেখেছি একটা সার্টেন লেভেল পর্যন্ত একাডেমিয়াতে সেম লেভেলের স্ট্যান্ডার্ডিটি সবার মেনটেন করতে হয়। রাদার ইউ শুড বি স্কুল স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট, একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। মুসলিম হলে, এখানে 30% নন মুসলিম আছে, তাদের জন্য এটা বাউন্স না। তবে মুসলিমদের ভেতরে প্রত্যেকেই চমৎকার কোরআন পড়তে পারে, অন্য অন্য ধর্মের যারা, তাদের সেই ধর্মীয় অনুশাসনগুলো তারা মেনে চলে, যার ফলশ্রুতিতে একই কাঠামোর শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে পুরো জাতিটাই ইউনাইটেড থাকে, ফ্র্যাগমেন্টেড না। সেখানে আন্দোলন হলে, আমি যখন ছিলাম কুয়ালালামপুরে, তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওইখানে একজন মন্ত্রীর সাথে দেখা করতে সেদিন শিডিউলে দেখা করতে গিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের পাশে ওদের সেন্ট্রাল মসজিদ, সে মসজিদে নামাজ পড়ে এখানে হেঁটে হেঁটে আসছি, দেখলাম সবাই খুব ব্যস্ত। কি হয়েছে জিজ্ঞাসা করার পরে বলছে, আজকে কুয়ালালামপুরে সবচেয়ে বড় প্রসেশন হবে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে এই কারণে, এই জন্য মন্ত্রীরা সব ব্যস্ত আছে। আমি কই, রাস্তায় তো কোথাও কোনো মিছিল, মিটিং, শোডাউন কিছুই দেখলাম না। বলছে এইগুলো কিছুই না, রাস্তায় কোনো জ্যামও হবে না, রাস্তা বন্ধও হবে না, দুই ধারে শুধু মানুষ দাঁড়াবে, এই জন্য মন্ত্রীদের অবস্থা খারাপ। এরপরে সন্ধ্যার ভিতরে তাদেরকে ডেকে নিয়ে এসে মিলচাল করে দাম কমিয়ে এরপরে একটা জায়গায় তারা এটা সেটেল দিয়েছে। এইটা নাকি সবচেয়ে বড় প্রসেশন তাদের। আমি তো অবাক হইলাম। আমরা বলছি যে বাংলাদেশে তো রাস্তা না আটকাইলে, 2-4 জন না মারা গেলে এ কোনো প্রসেশন হয়েছে বলে তো বোঝাই যায় না। সভ্য জাতি কিভাবে তাদেরকে বিনির্মাণ করেছে, তাদের রেসপন্সিবিলিটি, জনগণের উপরে লায়াবিলিটিটা কিভাবে তারা গ্রো আপ করেছে। আমাদের অবস্থানটা টোটালি সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট। একাডেমিয়ার এই জায়গায় আমরা স্টুডেন্টদেরকে কনসাস করার লক্ষ্য নিয়ে কাজ করি এবং আমাদের মিশন এবং ভিশন হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এই রেসপন্সিবিলিটিটা একজন ছাত্রের ভিতরে তৈরি করার পাশাপাশি আমরা শুধুমাত্র ওয়াজ নসিহত, বয়ান, বক্তব্য, স্লোগানের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখি না। আমাদের কিছু কার্যক্রম রয়েছে। আমরা স্টুডেন্টদেরকে অ্যাসোসিয়েশন দেই। স্কুল লেভেলে যখন তারা ক্লাস 1, 2, 3, 4 এইসব জায়গায় পড়ছে, বাচ্চাদের নিয়ে বাচ্চা সুলভ সৃজনশীল আলোচনা, শিশু সুলভ আলোচনাগুলো আমাদের থাকে। যখন একজন স্টুডেন্ট ক্লাস 9, 10-এ পড়ে, তার ক্যারিয়ার গাইডলাইন এবং ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির আয়োজন করে। এরপর সে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, তখন তার জন্য কোচিং সার্ভিস ইসলামী ছাত্র শিবির প্রোভাইড করে। যখন সে মেডিকেলে ভর্তি অ্যাডমিশন পরীক্ষা দিবে, অ্যাডমিশন সার্ভিস ইসলামী ছাত্র শিবির প্রোভাইড করে। এরপরে যখন সে মেডিকেল পাশ করে বের হয়ে যাবে, তখন পোস্ট মেডিকেলের জন্য, অর্থাৎ FCPS ডিগ্রির জন্য যা ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, ইসলামী ছাত্র শিবির সেইটাও প্রোভাইড করার চেষ্টা করে। এরপরে যখন সে প্রফেশনাল চলে যাবে, তখন ইসলামী ছাত্র শিবির যে অ্যালামনাই আছে, তারা তার প্রফেশনাল জায়গায় অ্যাসোসিয়েশন করা, বিদেশে হায়ার স্টাডি, আদার্স বিষয়গুলোতেও সহযোগিতা করে থাকে। এভাবে করে ইসলামী ছাত্র শিবির সামগ্রিকভাবে সহযোগিতার কাজগুলো করে এবং